আমাদের তৃণমূল ভবনে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রত্যাশিত যে সাংবাদিক বৈঠক, সেটা করার জন্য আমি এবং আমার ক্যাবিনেট কলিগ, মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় মন্ত্রী শ্রীমতী শশী পাঁজা, আমরা দুজনে উপস্থিত হয়েছি। এবং আপনারা জানেন যে আজকে নির্বাচন তার ৭ম দফা, সেটা শেষ হচ্ছে। ১৯৫২ সালের পর প্রথম সাধারণ নির্বাচন যবে হয়েছিল, তা এইরকম এত বড় একটা প্রলম্বিত, এইরকম একটা বড়, এইরকম একটা মানে কষ্টকর নির্বাচন আমার মনে হয় স্বাধীনতার পর কখনো এই তো হয়নি। আমি বললাম, প্রধানত একটা দলকে সুবিধে করে দেওয়ার জন্যে, একটা দল কি যাতে সুবিধে পায়, বিশেষ বিশেষ লোক যাতে অনেক অনেক দিন ধরে প্রচার করতে পারেন। হ্যাঁ, তো সেইটার জন্যে এইরকম একটা কাজ করা হলো। বিশেষত আমাদের এখানে আপনি জানেন গোটা ভারতেই একটা উষ্ণদেশীয় জায়গা। সেখানে গ্রীষ্মের এই প্রচণ্ড একটা গরম দাবদাহ, মানুষের পুড়তে পুড়তে যেভাবে মানুষের কষ্ট হলো, মানুষকে যেভাবে প্রায় পোড়ানো হলো এই ভোটের মধ্যে, সেটা একটা অকল্পনীয় ঘটনা। এবং আহ, সেটা ভাবা যায় না, এটা আগে কখনো হয়নি। এবং আমরা মনে করি যে এত সত্ত্বেও তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সব থেকে বড় রাজনৈতিকভাবে শক্তিশালী দল হিসেবে এই নির্বাচনের ফলে আমরা বেরিয়ে আসব। মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নমুখী প্রকল্পগুলো, তা প্রত্যেকটা এই নির্বাচনে আমাদের প্রচুর ডিভিডেন্ড দিয়েছে। এবং মানুষ তাঁর উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিশেষভাবে এবং তীব্রভাবে আস্থা যে রেখেছে, তা গণদেবতা যেভাবে উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন, আজকেও যেভাবে ভোট দিয়েছেন, সেটা সে কথাটাকেই সেটা প্রমাণ করে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছিলেন যে এই ৭ম দফায় ডায়মন্ড হারবার থেকে আজকে যেখানে ভোট ছিল সেখান থেকে শুরু করে বাকি যে মোট ৮-৯টা কেন্দ্র, সেখানে বিজেপির কফিনে শেষ পেরেক পোঁতা হবে। এবং আজকে বস্তুত তাই হয়েছে। আমরা তাই বিজেপিকে একটা ৭ অক্ষরী, আমরা একটা সুন্দর সন্দেশ বা মেসেজ আমরা দিতে চাই। সেটা হচ্ছে, ফাইনাল নেইল ইন বিজেপি's coffin is struck. ফাইনাল নেইল ইন বিজেপি's coffin is struck. আহ, শহর, কলকাতা শহর এবং শহরতলির আশেপাশে যেখানে যেখানে আজকে ভোট ছিল, সেখানে আহ, প্রচণ্ডভাবে বাংলা যারা বিরোধী, বাংলা বহিরাগত, তাদের মানুষ বিসর্জন দিয়েছে। জনগণের গর্জন আজকে সব থেকে বেশি শোনা গেছে। সন্দেশখালি নিয়ে যে একটা মিথ্যা রটনা এবং চক্রান্ত বিজেপি যেভাবে করেছিল, সেটা পরপর বেশ কয়েকটা স্টিং অপারেশনের মাধ্যমে সেটা আহ, আহ, প্রমাণিত হয়ে গেছে। আহ, গত বছর 3rd অক্টোবর এই বিজেপির এই পতন শুরু হয়, এই বাংলা বিরোধী বিজেপির। যখন এই গত 3rd অক্টোবরে আমাদের মহিলা নেত্রীদের দিল্লির কৃষি ভবনে ধর্না চলাকালীন প্রায় চুলের মুঠি ধরে যেভাবে তাদের কৃষি ভবন থেকে আন্দোলনকারী আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সমেত নেতা নেত্রীদের যেভাবে ওখান থেকে লাঠি চালিয়ে বার করে দেওয়া হয়েছিল, সেই দিনই কিন্তু বিজেপির পতন শুরু হয়েছিল, যা আজকে এই ৭ দফা নির্বাচনের পরে আজকে একটা বৃত্ত সম্পূর্ণ করলো। আমি এই এই বিভিন্ন আজকে সারাদিনে দেখেছি আমরা বিজেপি নেতাদের প্রচণ্ডভাবে তারা হতাশ, এবং তাদের মধ্যে একটা ডেসপারেশন কাজ করেছে। সারাদিন তারা যেভাবে ছুটে বেরিয়েছেন, সেটা মানে ভাবা যায় না। আমরা বরং এই ভোট এতটা সুষ্ঠুভাবে এবং এতটা শান্তিপূর্ণভাবে হওয়ার জন্যে আমরা প্রথমত আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক,
আছেন, যারা কর্মী বিশেষত, যারা এই প্রচণ্ড গরমে খেটে কাজটা করলেন, আমরা তাদের ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি গণদেবতাকে আমরা প্রণাম জানাই। প্রতিটি ভোটার আজকে যারা ভোট দিলেন, কেউ আমাদের, প্রায় বেশিরভাগই আমাদের পক্ষে দিয়েছেন, এমনকি যারা আমাদের বিপক্ষেও দিয়েছেন, তাদেরও আমরা নমস্কার জানাবো, আমরা ধন্যবাদ জানাবো। এবং লার্জলি আমরা বলবো আজকে যে গণদেবতা এই বাংলা বিরোধী, নারী বিরোধী, মানে তাদের যে দিল্লির আইভরি টাওয়ারে বসে থাকা, গজদন্ত মিনারে বসে থাকা যে জমিদারের দল, আজকে আজকে তাদের একেবারে বিদায় ঘোষণা করা হলো। আমি তার জন্যে আবার পুনরায় আমার সমস্ত কর্মী সমর্থকদের অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা এবং অনেক নমস্কার জানাবো। আগামী 4 তারিখ, 4ই জুন, গোটা বাংলা জুড়ে সবুজ আবির খেলা হবে। আমরা প্রত্যেকে সেই সবুজ আবির খেলায় আমরা অংশগ্রহণ করব। আপনাদের সবাইকে অনেক স্বাগত। এবার আমি ডক্টর শশী পাঁজা, আমার মন্ত্রিসভার সহকর্মী, তাকে বলবো তিনি যদি ইংরেজিতে বলে দেন। আমি একটু বাংলাতে বলেও ইংরেজিতে বলে দেবো। ধন্যবাদ শ্রী ব্রাত্য বসুকে, যে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের এই হেডকোয়ার্টার্সে বসে আজকে শুধুমাত্র যে 7th ফেজের ইলেকশন শেষ নয়, অবশেষে 7 দফা যে একটি লম্বা নির্বাচন তারও শেষ। ফলে আমরা যে দিনের শেষে যে একটা প্রেস করি প্রত্যেকটি পর্বের পরে, এবার একেবারেই সামগ্রিকভাবে যে কথাটা শ্রী ব্রাত্য বসু বলেছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মা মাটি মানুষকে ধন্যবাদ এবং অবশ্যই আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারকে ধন্যবাদ। অক্লান্ত পরিশ্রম এবং এই প্রচার, এই রোদ্দুরে বৃষ্টি সবগুলো মিলে ব্রাত্যদা বলেছেন। এবং তার সঙ্গে জাস্ট যুক্ত করা যে এই ইলেকশন, এই নির্বাচনী যুদ্ধে আমরা অনেক কিছুই দেখলাম এবং বাংলাকে যেভাবে টার্গেট করা হয়েছিল, বাংলায় আমরা সেন্ট্রাল ফোর্স দেখলাম, বললো সেন্ট্রাল ফোর্স সাংঘাতিক কাজ করবে, ব্যাটালিয়ন এসে একবারে সাংঘাতিক বিষয় করবে, ইলেকশন কমিশন থাকবে। এবং তাই দেখবেন এই নির্বাচন, আমাদের যারা বিরোধী যারা রয়েছেন তারা এইগুলো নিয়ে অনেক কিছু বললেন, কিন্তু অদ্ভুতভাবে এই বিরোধীদেরই যারা ক্যান্ডিডেটস আছেন আজকের দিনেও দেখা গেল যে সেই নির্বাচন কমিশনকে তারাই দোষারোপ করছেন, সেই কেন্দ্রীয় যে সেন্ট্রাল ফোর্স আছে তাদের বিরুদ্ধে তারা বলছেন, তাদের ক্ষোভ উগরাচ্ছেন এবং সেই ব্যাটালিয়নের বিরুদ্ধে তারা বলছেন, এই যে 7 দফা করা হয়েছে তার বিরুদ্ধেও তারা বলছেন। সুতরাং তারা প্রথমে বলেছিল এইগুলো এলে পরে একেবারেই সব যে তাদের পক্ষে হবে, সেটা এখন তাদের ভাষা, আচরণ এবং অবশ্যই আগামী দিনে 4ঠা জুন যখন ভোট বাক্স খুলবে, এইটা যেমন দেখলাম যে বাংলাকে টার্গেট করেছিল এবং এই এত লম্বা নির্বাচন করা, প্রতিটি দফাতে বাংলাতে কিছু সিটের নির্বাচন হচ্ছে। তারপরে যেমন বললাম সেন্ট্রাল ফোর্স, তারপর বললাম যে ইলেকশন কমিশন, যেখানে প্রতিনিয়ত আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বললাম, তারপর আমরা বললাম যেটা যে ব্যাটালিয়ন ইত্যাদি নামানো। এরপরে আরেকটা যেটা জিনিস যুক্ত হলো যে তাদের এই নারী বিদ্বেষ, তাদের যে মিসোজিনিস্টিক কমেন্টস, অর্থাৎ কাদের? ভারতীয় জনতা পার্টি, তাদের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব এসে এবং সন্দেশখালিতে যেভাবে যে চিত্রনাট্য করেছে, সেই চিত্রনাট্য এবং নারীর উপরে যে তথাকথিত অত্যাচার যেটা হয়নি, সেটাকেও একটা ইলেকশন মুদ্রা করা যাবে। এই নির্বাচন বাংলায় এবার তারা ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিচ্ছে। এই সব কিছুর ঊর্ধ্বে মানুষের যে দৃঢ় বিশ্বাস এবং তাদের প্রত্যয়, সেটাও উঠে এসছে। এই 7 দফা নির্বাচন আমরাও যেমন ঝেলেছি, তার সাথে সাথে মানুষ, বাংলার মানুষও তার এই পর্বগুলোর মধ্যে দিয়ে এসছে। বাকি আপনি ব্রাত্যদা যেমন বলেছেন, ধন্যবাদ আমরা যেমন জানাবো। এবং আমরা বলি যে প্রথম যে নির্বাচনে ফেজটা ছিল 19শে এপ্রিল, আর আজকে 1লা জুন, এই জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি। একটু হিন্দি আর ইংলিশ কেউ চাইছেন? এটা কোনটাতে? হ্যাঁ, ইংরেজিতে বলে দিন। So we are today addressing a presser from the All India Trinamool Congress headquarters, and this is a comprehensive presser because we have come to the end of the elections, all the phases of the elections in India and also in West Bengal, because West Bengal had elections in every phase, in every
all of these 7 phases. So today, 9 seats, finally, the Lok Sabha seats went to polls. And still the polling is on. Till 6 p.m., people can stand in the line, and so those who are in the line are continuing to vote. This is one of the longest, and they have stretched it beyond anybody's capacity, and they have tested the patience not only of the electorate but also of parties like Trinamool Congress, etc. Obviously, there is a vested interest in Bengal to stretch it to 7 elections because they wanted to make it very convenient for the Bharatiya Janata Party to be able to do their propaganda, etc., in phases across Bengal. What this election also witnessed is, which our National General Secretary has also mentioned, Shri Abhishek Bandyopadhyay, he said that today's 9 seats, out of that, one of them was, of course, Diamond Harbour, and that would be the final nail in the coffin of the BJP. So that is struck today. And we hope and believe the conviction of the people that we saw. We saw the assurances from the Mati Manush of Bengal, and the Trinamool Congress thanks the people of Bengal, and also, of course, extends gratitude to every worker of the All India Trinamool Congress. What we really are very aggrieved about is also the nature of the election which took place. And we hope that 4th of June will then uncover the protest of the people of Bengal against such kind of an election, where there was misogyny, where there was hurt, where Bengal was maligned, and so many untruths, false, orchestrated, fabricated lies all across Bengal with Bengal. So I think 4th of June, we await the decision of the people of Bengal. And this started from last year, this real battle, because we were fighting against Bengal's deprivation. And we have seen how in October last year, when we went asking for money of a 100-day scheme and the housing for the poor, and how women, MPs and MLAs and ministers were really dragged out from Krishi Bhavan, pulled by the hair and, carried away, and the manhandling by the union government's administration. So that we saw, and that was the beginning of the end of the BJP. And so what we see is the BJP's downfall. And as our Didi has said, she has already made an estimate, and she said that India Coalition, India Alliance is coming to power at the center. So the central forces, the BJP had certain cards on its hand. And this is the last point that I mentioned. That is, they said that there would be central forces, there would be battalion, there would be an efficient election commission, there will be a 7-phase election, and all this would, in a way, indirectly help BJP. But ultimately, even including today's phase, we saw it is the BJP candidates who complained the most against the central forces, against BSF, against CRPF. They complained against the election commission too. So much to their had planned their strategy, things probably went wrong. Because you can also see the tweet of the Election Commission of Bengal, I think you all have seen, in which the Election Commission of Bengal has said that it was by and large a peaceful election, and that people have turned out, women have turned out in all numbers, and there have been praises. That's what they have been praising about. So also refer to the tweet of the CEO of West Bengal, and it's a 3-page too, and he says in the concluding 7th phase, voters are freely taking part in the democratic process. There is a festive ambience, certain points which I'm picking up. Women and senior citizens have been participating with much enthusiasm. There's webcasting all over. Adequate teams of CO, DO and RO. About 1958 QRTs. The QRTs were there, quick response teams, and that many complaints which were received today, and it's overall, it is a peaceful election. What does the BJP have to say? The misogyny that we saw in their speeches, the communal divide that we saw in the speeches, Bengal witnessed all of this, and we thank the people of Bengal for entrusting us. So this is in English, in short. আমি যদি হিন্দি में अगर बोलना है हिंदी में না, ইংরেজি যথেষ্ট বলছে তো, ওটা ঠিক আছে, काफी है ना? কাফি। প্রশ্ন করো, अब सवाल कीजिए, এখন প্রশ্ন। যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কি বিরোধীরা এতদিন চাইছিল যে কেন্দ্রীয় বাহিনীর অধীনে ভোট হোক, রেকর্ড কেন্দ্রীয় বাহিনী দিয়ে 7ম দফার নির্বাচন শেষ হবে।
তারপর সেই বিরোধীরা কেন্দ্রীয় বাহিনীর সমালোচনা করছে, পুলিশের সমালোচনা করছে, ইলেকশন কমিশনের সমালোচনা করছে। কেন দিনের শেষে কেন বিরোধীরা? দিনের শেষের পর দেখা যাবে যে ওরাই কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল, তার সমালোচনা করছে। কেন্দ্রীয় সরকারের নির্বাচিত ইলেকশন কমিশন তার সমালোচনা করছে। 4 তারিখের পর দেখা যাবে যে তারা তারা আমাদের সমালোচনা তো করেইছে, আমাদের পুলিশের সমালোচনা করেছে। 4 তারিখের পর দেখা যাবে ওই বাংলা বিরোধী দল বাঙালি এবং বাংলায় যারা বসবাস করেন পশ্চিমবঙ্গের মানুষকেও তারা সমালোচনা করছেন, কেননা ভোট তাদের বিরুদ্ধে যাচ্ছে। না, এটা কি তাদের হতাশা? কারণ আসলে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির এই কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক সরকার দুর্বল করে দিয়েছে, যার জন্য বাংলার মধ্যে আমরা সিবিআই ইডি ব্যবহৃতও দেখলাম নির্বাচনের সময়, এনআইএ আইটি ইত্যাদি পুরনো কেস ঠিক। সবটাই। এই যে দুর্বল করে দিয়ে তাদেরকে ব্যবহার করা, এই ব্যবহারটাই তারা করবেন বলেছিলেন সেন্ট্রাল ফোর্সকে। নালে নির্বাচন ঘোষণার আগেই সেন্ট্রাল ফোর্স ঘোষণা হয়ে গেছে। সবচেয়ে বেশি সেন্ট্রাল ফোর্স এসছে বাংলায়। এটা তো নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখন সেন্ট্রাল ফোর্স কাজ যদি করে থাকে, আমাদেরও কিছু কিছু অভিযোগ ছিল, কারণ নারীর উপর আক্রমণ আমরাও দেখলাম, হাওড়া জাঙ্গিপাড়া ইত্যাদিতে দেখলাম, বিএসএফ দ্বারা ভোটে প্রভাব করার চেষ্টা সেটাও দেখলাম। এইগুলো আমাদেরও যেমন অভিযোগ ছিল, কিন্তু যারা তাদের উপর নির্ভরশীল ছিলেন সেন্ট্রাল ফোর্স বিএসএফই তাদের এই যাত্রাটাকে উতরাই করে দেবে, সেটা এখন তারা হতাশাগ্রস্ত। তাদের মতো বোধহয় বাজনাটা বাজেনি। এই ইলেকশন কমিশনকে আমাদের সভানেত্রী বলেছেন মোদি কমিশন, আর এটা মোদি কোড অফ কন্ডাক্ট। কারণ আমরা দেখলাম সেইভাবে পথে চালিত করা হচ্ছিল। কিন্তু সর্বোপরি এটা বলা যে ভারতীয় জনতা পার্টি তাহলে অভিযোগ জানাচ্ছে কেন? তারা ভেবেছিলেন এইগুলোকে ব্যবহার করে যদি এই তাদের রাজনৈতিক জয় কিংবা সিটের কোনো উপলব্ধি হতে পারে। তো সেটা হয়নি। যারা কেউ কত বললো 42 জিতবো, তারপর বললো 35 জিতবো, তারপর বললো 32 জিতবো, কত জিতবে সর্বভারতে 400 জিতবে না, তারপর বললো 315 ইতিমধ্যে গুনে ফেলেছে। তারপরেও বাংলা প্রতিনিয়ত আসা। সুতরাং ডাল মে কুছ কালা হ্যায়, এবং এইগুলোকে ব্যবহার করবো বলেই, এবং যদি ওই এক্সপেকটেশন মিট না করে থাকে তাই জন্য অভিযোগ হয়েছে বলে আমাদের মনে হয়। এই যে সপ্তম দফার প্রচার পর্বের শেষে প্রধানমন্ত্রী তিনি কন্যাকুমারীতে গিয়ে ধ্যানমগ্ন হলেন। নির্বাচন শেষ হতে না হতেই ধ্যানভঙ্গ করে দিলেন। তাকে নিয়ে ইতিমধ্যে যথেষ্ট সমালোচনা হয়েছে। তাহলে আপনি কি মনে করছেন যে সন্ন্যাসী দেশে শেষ মুহূর্তে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছেন? ভিডিও প্রকাশ না, না, উনি তো ধ্যানে গেছেন। উনি ধ্যানভঙ্গ করে দিলেন। না না, আমরা ওনাকে ক্রিটিসাইজ করছি, ধ্যানে যেতেই পারেন, উনি মেডিটেট করতে পারেন। দিদি বললো তো ক্যামেরার সামনে কেন? আর ঠিক ধ্যানের মধ্যে উনি টুইট করলেন কি করে? আপনি ওনার টুইটটা দেখবেন, প্রধানমন্ত্রী টুইটটা দেখবেন, সময় মেলাবেন, তখন কিন্তু তিনি ধ্যানের মধ্যে রয়েছে। না, এটা ধ্যান দুর্ভাগ্য মানে ভারতবর্ষে। ধ্যান তো আমার মনে হয় মানুষের একদম মেডিটেশন, মানুষের ব্যক্তিগত জিনিস, নিভৃত জিনিস, সব থেকে বড় ভীষণ গোপনে নিভৃতে এটা করা উচিত। ওইরকম অত ক্যামেরা নিয়ে গিয়ে যদি কেউ ধ্যান করেন, হ্যাঁ, তা সেটা কতটা ধ্যান, সেটা নিয়ে আমাদের একটু অনুধ্যান হওয়া উচিত। ওটা কি মেডিটেশন ছিল না মিডিয়া অ্যাটেনশন ছিল? প্রচার শেষে তিনি ধ্যানমগ্ন হলেন, আর ইলেকশন শেষ না হতে ধ্যানভঙ্গ করে দিলেন। এটা কি না, আমার মনে হয় ওনাকেই জিজ্ঞেস করা উচিত যে এটা ভারতবর্ষ ভালোভাবে দেখছে না, তো ওনার কি বক্তব্য থাকতে পারে। ভারতীয় জনতা পার্টিও তো প্রেস কনফারেন্স করবে, জিজ্ঞেস করবেন তো কি প্রমাণ করছে মেডিটেশন করে, বা কি প্রমাণ। আর ওটাও তো আমরা বলছি একটা, আজকে একটা নির্বাচন চলছে, সেটাও তো একটা প্রচার হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে একটা ছবি ইত্যাদি হচ্ছে, সবগুলো হচ্ছে। এটা তো হলো না, একটা অন্যায় হলো আমাদের, মানে বিরোধীরা যারা রয়েছেন তারা কিন্তু লেভেল প্লেইং আর ফিল্ড উনি পায়নি। উনি নিজেই যেখানে নিজেকে এই নির্বাচন চলাকালীন পরমাত্মা বলেছেন, তা পরমাত্মার কার ধ্যান করবেন? পরমাত্মা তাহলে পরমাত্মারই আত্মধ্যান করছেন, তাহলে তাই বলতে হয়। Ma'am, two questions. One is that এটা আগে হয়ে যাক বাংলাটাই, তারপর করুন। আজ আমরা দেখলাম যে বেশিরভাগ কেন্দ্রে বিরোধী প্রার্থীদের ঘিরে বিক্ষোভ, প্রবাদ, স্লোগান, এবং এটাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এটা বিভিন্ন কেন্দ্রেই হয়েছে এটা। না, এটা দেখুন, মানে এটা খালি বিরোধীদের না, আমাদেরও প্রার্থীদের কাউকে কাউকে এরকম করতে হয়েছে। আমাদের প্রার্থীর ওপর আমাদের মানে ইনফ্যাক্ট প্রভোকেশন তৈরি করা, হাত চালানো, সেই রকম ঘটনাও আজকে ঘটেছে। কিন্তু আমি বলবো যে এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা। যে যে কথাটা শশীদি বললেন, যে মানুষকে মূলত দেখা গেছে আজকে উৎসব করে ভোট দিতে, খুবই মানে কার্নিভালের মেজাজে মানুষ
আজকে ভোট দিয়েছে। না এখানে জাস্ট দুটো দাদা আপনার অনুমতি, সেটা হচ্ছে যে আমরা তো বারবারই বলেছি এবং সেটা সত্য যে বাংলাকে বঞ্চিত করা হয়েছে, তাহলে ক্ষোভ হবে তো, মানুষ যদি ক্ষোভ দেখায় সেটা যদি আপনি তৃণমূলকে দোষারোপ করেন তাহলে তো হবে না। 100 দিনের টাকা বন্ধ, বাংলা গরিবের ঘর হলো না, যেখান যেখান গেলেন তারা প্রশ্ন করলেন, ক্ষোভে মুখে পড়তে হলো এক। দ্বিতীয়ত সন্দেশখালিতে যে ড্রামা করলেন যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তাকে ক্ষোভে মুখে যেতে হবে না? অসত্য কথা বলে ধর্ষণ হয়নি যেখানে ধর্ষণ হ্যাঁ। হয়েছে, তাহলে তাকে তো এই ক্ষোভের মুখে পড়তে হবে। তো তিনি কি ভেবেছিলেন একবারই রাতারাতি এমনি এমপি হয়ে যায়? অসত্য কথা বলে, মিথ্যা কথা বলে হয় নাকি এগুলো? উৎসাহ করে ওই মহিলার এখন স্বস্তির নিঃশ্বাস নেবে। সন্দেশখালিতে মহিলাদের যেভাবে বিভাজন করে দিয়েছেন ভারতীয় জনতা পার্টি, ধর্ষণ হয়েছে ধর্ষণ হয়নি, এটা কি কোনো ক্যাটাগরি? কার ধর্ষণ হয়েছে কার ধর্ষণ হয়নি, কে মিথ্যে বলেছে কে প্রত্যাহার করতে চাইছে, অশান্তি শেষ নেই। আর ওনারকে তাই জন্য সীমাবদ্ধ থাকতে হয়েছে ওই দুটো ব্লকে। অত্যন্ত বড় একটা অপরাধ, এবং সেটাকে উৎসাহ ইন্ধন দিয়েছে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে বিজেপি নেতৃত্ব। Who was questioning? দিদি খালি ক্ষোভ বিক্ষোভ নয়, একেবারে সরাসরি তৃণমূল কাউন্সিলরের নাম করে অভিযোগ করা হয়েছে। 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নামে অভিযোগ রয়েছে বিজেপি। কলকাতা পুরসভা? কলকাতা পৌরসভা ফলস ভোটিং এর ক্ষেত্রে 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম করে অভিযোগ করেছে। আর একটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে যে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। কি বলবো? 18 নম্বর ওয়ার্ড আবার আমার এলাকায়। আমি আপনি শুধু এইটাকেই বলি যে ইলেকশন কমিশন আছে, তো নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনই সবটা দেখে নি, তারাই উত্তরটা দেবে। অভিযোগ জানানো হয়েছে ও তারা উত্তর দেবে। কাউন্সিলরের নাম করে সরাসরি না না না, আমি বলছি যে এটার ক্ষেত্রে বিচার হোক, কোনো প্রভোকেশন ছিল কিনা। যেমন বড়নগরের ঘটনায় আমরা পরিষ্কার দেখলাম যে একটা প্রভোকেশন ছিল, হাত চালানো হয়েছিল। হ্যাঁ, তো এগুলো আমার মনে হয় যে এটা মানে তালি কখনো একাতে বাজে না। এটা সবসময় বুঝতে হবে এখানে অন্য পক্ষেরও কোনো প্ররোচনা ছিল কিনা, সেটাও আমরা ইলেকশন কমিশনকে দেখতে বলবো। আজকে অনেক স্পেশাল অবজারভার সবাই তো আজকে ভোট শেষ হওয়ার পরে ইন্ডি জোটের তরফে মল্লিকার্জুন খড়গে বলেছে যে জোটের নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, আমরা 295 সিট এক্সপেক্ট করছি, এবং কালকে ওনার বাড়িতে মিটিং ডাকা হয়েছে, যদিও তাদের টিএমসি যাচ্ছে না। না না, আজকে 295 they're expecting- আজকে মিটিং ছিল তো, sorry, আজকে মিটিং এর পরে বলেছেন তো। they're expecting 295 হ্যাঁ, প্রশ্নটা কি? এই প্রতি- প্রশ্নটা কি? আপনারা কি আশা করছেন? না না, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী 1 তারিখে কেন উপস্থিত থাকতে পারছেন না বলতে গিয়ে সবটাই বলেছেন যে ইন্ডিয়া অ্যালায়েন্স আসছে ক্ষমতায়, এবং তিনি বলেছেন যে অঙ্কটা বলেছেন যাতে বিজেপি সম্ভবত জিতছে না, ঠিক দিদি এরকমই বলেছেন। তা এর বাইরে তো আর কিছু বলার নেই। আজকে তারা বসেছেন এবং তারা এই সিটে একটা ঘোষণা করেছেন যে একটা হিসেব করে। তৃণমূলের তরফ থেকে কি সেখানে কোনো বার্তা দেওয়া হয়েছে? না না, দিদি তো বলে আমরা তো দিয়েছে আছি আমরা সেখানে। সব সময় আছি এই কোলিশন। আমরা তো আছি এবং সেখানে। আবার মিস্টার খার্গেও বোধহয় সেটা এরকমই বলেছে। আপনারা কি 295 এর উপরে কিছু এক্সপেক্ট করছেন, নাকি এরকমই একটা কিছু এক্সপেক্ট করছেন? বিজেপির পতন ইন্ডিয়া কোলিশন সেন্টারে। ইন্ডিয়া জোট আসছে, আমরা ওই রকম প্রথমে 400 পার, তারপর 300 পার, তারপর 200 পার, তারপর পগার পার, আমরা এই ধরনের কোনো মানে ভবিষ্যৎবাণী আমরা করব না। যেটা খার্গেজি বলেছেন, তিনি সিনিয়র লিডার, তিনি তার মতো বলেছেন আমাদের জোট আসছে, এবং দিদি মমতাদি যেটা বলেছেন যে আমরা আছি, আমরা এখানে একটা নির্ধারক একটা ফ্যাক্টর, সেটাই আমরা সেই কথাটাতেই আমরা শিলমোহর দিতে চাই। সুশীতি, গত বেশ কিছু বছরের নির্বাচন, এবারে যে নির্বাচন, সপ্তম দফার নির্বাচন দেখা গেল অনেকটাই শান্তিপূর্ণ এবং সে অর্থে কোনো বড় ঘটনা হতাহতের ঠিক। এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, এটাই তো আমরা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনস আমরা সবসময় চেয়েছি, এবং এটা মানুষের জন্য সম্ভবও হয়েছে। ফেয়ার অ্যান্ড ফ্রি যারা মুখে বলতেন যে ফেয়ার অ্যান্ড ফ্রি হবে, ফেয়ার অ্যান্ড ফ্রি হবে, যাতে বেশি ফেয়ার অ্যান্ড ফ্রি যাতে না হয় তার জন্য তাদের বক্তব্য, ভাষণ, আচরণ, প্ররোচনা সবটাই তারা চেষ্টা করেছেন, সেটা ভারতীয় জনতা পার্টি হোক আর সিপিএমই হোক আর কংগ্রেসই হোক, প্রত্যেকটি প্রভোগ করেছে তাদের ভাষণের মধ্যে দিয়ে, এবং যেটা বললাম যে বিভিন্ন জায়গা গিয়ে, কিন্তু মানুষ এটা প্রত্যাখ্যান করেছেন। এন্ড ওভারঅল একবারই ফেয়ার অ্যান্ড ফ্রি। এটা বাংলার কৃতিত্ব, বাংলার মানুষের, মামাটি মানুষের কৃতিত্ব। আজকে ডায়মন্ড হারবারে
বিজেপির প্রার্থী বারবারই বিক্ষোভের ঘেরাটোপে পড়েছিলেন এবং যেখানেই গিয়েছেন তাকে ধরে তৃণমূলের বিক্ষোভ দেখা গিয়েছে। এবং এ ব্যাপারে উনি শেষে বলেছেন যে উনি নিজের ভোট নিজে দিতে পারেননি, এর জন্য প্রশাসনকে উনি দায়ী করেছেন এবং তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেও। এটা ওনার হতাশা, এটা অ্যাবসলিউট ওনার হতাশা। যেটা সুশীদি বললেন যে এই বাংলার মানুষের এমনি একটা ক্ষোভ আছে বিজেপির ওপর, যেহেতু এত 100 দিনের টাকা আটকে রাখা, তারপর আবাস যোজনার টাকা আটকে রাখা, কোনো না কোনোভাবে বাংলাকে ঠকানো, বঞ্চনা করা, এই এই ব্যাপারগুলো তো মানুষের মধ্যে আছে। ফলে তিনি কেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তিনিই বলতে পারবেন। কিন্তু বাকি 41 জন বা 82 জন আমাদের যারা বিরোধী, বা মূলত লার্জলি আমি সিপিএম এবং বিজেপিকে বলছি, সবাই যেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন, একজন কেন পারলেন না? সেটা আমার মনে হয় যে ওই ডাল মে কুচ কালা হয়। আজকে দফায় দফায় সন্দেশখালিও উত্তপ্ত ছিল এবং রণক্ষেত্র, সন্দেশখালীর কানমারি, আগারাটি এইসব জায়গাগুলো আমরা দেখেছি। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টিও হয়েছে এবং লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এগুলোও চলেছে। কি বলবো? না, সন্দেশখালিতে তো ধারাবাহিকভাবে, নিরন্তরভাবে গত 4-5 মাস ধরে যেভাবে একটা প্ররোচনা দেওয়া হয়েছে, যেভাবে জায়গাটাকে অশান্ত করা হয়েছে, যেভাবে বিষয়টাকে সম্পূর্ণভাবে যাতে প্রশাসনের নাগালের বাইরে চলে যায়, একটা মুক্তাঞ্চল গড়ে তোলা যায়, তার জন্য বিরোধীরা, বিশেষত বিজেপি, একটা আপ্রাণ চেষ্টা করে গেছে। কিন্তু পরপর যখন স্ট্রিং অপারেশন বেরোতে শুরু করে, তখন এই চক্রান্তগুলো ক্রমশ থিতিয়ে যায়। এই চক্রান্তগুলো যাকে বলে, তারপর এই চক্রান্তগুলোর উপর সপাটে চড় পড়ে। এই একটার পর একটা স্ট্রিং অপারেশন গোটা ভারতবর্ষ জানতে পারে যে কিভাবে বাংলার নারীদের, তাদের সম্ভ্রম নিয়ে বিজেপি খেলা করেছে। এইটা যখন মানুষ জানতে পারে, তখন ওদের হাতে এই নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া হাতে আর কোনো অস্ত্র ছিল না। ফলে আজকে বিক্ষিপ্তভাবে ওখানে ওই ঝামেলা করার চেষ্টা করেছে, কিন্তু এটা কোনো কাজ হয়নি। এগুলো সবই আমরা বলবো, এটা একেবারেই এগুলো মানে ফুটা পাত্র করার চেষ্টা আর কি। হ্যাঁ, পাত্র ফুটো হয়ে অলরেডি গেছে। হ্যাঁ, পাত্র ফুটো হয়ে গেছে, এগুলো শেষ জল ঢালার চেষ্টা। এই প্রসঙ্গে একটুখানি ভাঙড়ের ব্যাপারে বলবেন? ভাঙড়েও আজকে বিক্ষিপ্ত ঘটনা হয়েছে সকাল থেকে। উত্তপ্ত ছিল হ্যাঁ, মাথায় রাখতে হবে সন্দেশখালি যেমন একটা মানে অ্যাটেনশনের জায়গা করে তোলা হয়েছিল, ভাঙড়ও মনে রাখবেন 21 সালের পর থেকে ভাঙড় খুব সেন্সিটিভ জায়গা। কেননা ওখানে আমাদের এই মানে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের যে কলকাতা এবং যে শহরতলির মধ্যে আশেপাশে যে জায়গা আছে, তার মধ্যে ওটা একমাত্র আমাদের বিরোধীদের একটিমাত্র দল জেতে। তো সেখানেও নানাভাবে আমাদের প্ররোচনা দেওয়া হয়। সেখানকার যিনি বিধায়ক, তিনি বলেছিলেন ডায়মন্ড হারবারে লড়তে যাবেন, নানা রকম গরম গরম কথা। শেষ অবধি দেখা গেল যে মানে গ্যাস বেলুন চুপসে গেছে, গ্যাস বেলুন যেতে পারেনি লড়তে। তো এখানে আর কি এখানেও ওরা অশান্ত করার চেষ্টা করেছেন। কিন্তু আমিও ওগুলোও বলবো, শশীদি যেমন বললেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, কিন্তু মোটের ওপর ইলেকশন কমিশন যেটা বলেছে যে আজকে খুবই শান্তিপূর্ণ এবং কোনো হতাহত হয়নি এবং মানুষ আনন্দে ভোট দিয়েছে। ভাঙড়ের একটি জাস্ট যুক্ত করে দিই, ব্রাত্যদা যেটা বলেছেন, আরাবুলকে জেলে রেখেছেন, শওকত মোল্লাকে নজরবন্দি রেখেছেন। উত্তর এবার দেবে ইলেকশন কমিশন, কিংবা কারা সেখানে এই প্ররোচনা করেছে। যেমন চেয়েছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যারা ছিল, অনেক অভিযোগ ছিল, তা একজন তো জেলে, আরেকজন নজরবন্দি, তা কি করে হলো এসব? তাদের জবাব দিতে হবে। দিদি, আজকে বনহুগলি এবং ক্যানিং দুটি জায়গাতে ট্রিপল9 বাংলা আক্রান্ত হয়েছে এবং বনহুগলিতে যে ছবি আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি হেলমেট নিয়ে আমাদের এক সহকর্মীর মাথায় মারছেন, এই ভূমিকা নিয়ে কি? ভূমিকা নয়, এটা তো জানতে হবে সেন্ট্রাল ফোর্সের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন, কেন হওয়া উচিত নয়। আমি প্রথম কথা, যদি সেন্ট্রাল ফোর্স গণমাধ্যমকে আক্রমণ করে, আমি তার তীব্র ধিক্কার জানাই, তীব্র নিন্দা করি। যে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে। আমাদের রাজ্যে গণমাধ্যম যেটা বাইরের রাজ্যে পারে না। আমরা দেখেছি যে বিজেপি শাসিত রাজ্যে গণমাধ্যমকে থানায় ডেকে নিগ্রহ করা হয়, বিনা বিচারে কেস দেওয়া হয়, জেলে ভরে রাখা হয়। হাতরাসে একজন কভার করতে গেছিলেন, তিনি খালি কভার করতে গেছেন, তার জন্য তাকে জেলে ভরা হয়েছে। একটা মিড ডে মিলের একটা জায়গায় উত্তরপ্রদেশে রুটির সঙ্গে নুন দেওয়া হয়েছে, খালি এইটুকু লিখেছে বলে এখনো ওখানে সাংবাদিক জেলে ভরা। পশ্চিমবঙ্গে আমাদের দল বা আমাদের নেতা নেত্রী সম্পর্কে যে খারাপভাবে কথা বলা হয়, সেটা অকল্পনীয়। কিন্তু তারপরেও
আমরা এখানে গণতন্ত্র আমরা রাখতে চাই, এবং গণমাধ্যমকে যদি এভাবে নিগ্রহ করা হয় আমরা তার বিরোধিতা করি। আজকে তপস রায়কে বারবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে এবং ওনার বক্তব্য যে ওই কেন্দ্র থেকে তৃণমূল তার বিরুদ্ধে লড়তে ভয় পাচ্ছে, তার জন্য উত্তর কলকাতা আপনি বলুন। প্রদর্শন করছে। দেখুন আমরা তো বলি, দেখুন আজকে 9টা সিট, কম করে কম বেশি যদি ধরেন 1800 কিংবা 2000 বুথ যদি এক একটা, তো 18,000 বুথ কিংবা 17,000 1800, আপনি বলুন তো সারা দিনেতে ওই সকাল 6টা থেকে আরম্ভ করেছে যদি গণমাধ্যম ওই একই দেখাচ্ছে, মানে আপনি কটা বুথে গন্ডগোল দেখলেন? ইট ইজ এ হিউজ এক্সারসাইজ। সেখানে এই জন্যে ইলেকশন কমিশন বলেছে যে পিসফুল রইল। আলাদা করে তো একজন প্রার্থীর অভিযোগ থাকতে পারে, একজন প্রার্থীর কে ঘেরাও করেছে সেটা নিয়েও অভিযোগ হতে পারে, এগুলো থাকে, এগুলো ঘেরাও না, গো ব্যাক, কোপ ইত্যাদি এই যে হ্যাঁ। বলছে। দাবিটা ইলেকশন কমিশন দেখে নেবে, যেখানে উনি বলুন। তৃণমূল ভয় পাচ্ছে ওনার বিরুদ্ধে। না না, তৃণমূল কংগ্রেস ভয় পাবে কেন? তৃণমূল কংগ্রেস দেখুন ভয় ওখানে পাবে আমাদের না। যিনি সাংসদ তিনি গত 3বার সুদীপদা বিপুল ব্যবধানে জিতে আসছেন, ফলে আলাদা করে ওখানে আমাদের বিরুদ্ধে একজন তো প্রার্থী না, অনেক প্রার্থী আছেন, ওখানে কাউকে আমরা ভয় পাওয়া তো দূরস্থান, গুরুত্বও দিচ্ছি না। এটা তো একটা রাজনৈতিক লড়াই, রাজনৈতিক রয়েছে, ভয় টয় বাবার প্রশ্ন উঠছে করতে, এজেন্ডা থাকবে, লড়াই Ma'am, হবে। in English. সেটা হচ্ছে এই উত্তর দক্ষিণ একজন একজন করে। একটু কম। বলছি একটা বিজেপি এবং সিপিএম তারা অভিযোগ করছে এজেন্ট নিয়ে, যে এজেন্টকে তাদের বসতে দেওয়া হয়নি এবং যে অনেক জায়গায় তৃণমূল ভুয়ো এজেন্ট বসিয়ে দিয়েছে, যে বিজেপির নামে এজেন্ট বসিয়ে দিয়েছে, ওদের সেটা তৃণমূলের ভুয়ো এজেন্ট বসিয়েছে অভিযোগ করছে। তাই জন্য তারা জিততে পারছে না। হ্যাঁ। এই অজুহাতে তো শেষ নেই, এত অজুহাত দেখালে তো মুশকিল। একসময় এমন ছিল প্রার্থী দিতে পারছি না, এরপর তো বলবে এজেন্টও আমাদের থেকে নিন। এজেন্টও, হ্যাঁ এজেন্টও বসাতে পারছি না, তাহলে এজেন্টও দিতে হবে। এই এত অজুহাত করলে তো হবে না। কোনো কোনো জায়গায় প্রার্থী দিয়েছে, এরপর এজেন্ট দিতে হবে নাকি? নেক্সট। একদম একদম লাস্ট একটা প্রশ্ন হচ্ছে, একদম শেষ বেলায় বরানগরের গোপাল ঠাকুর রোডে বিজেপির যে প্রধান কার্যালয় তাতে হামলা হয়, এবং সেই হামলাতে প্রচুর ভাঙচুর হয় এবং আহত হয় এবং হাসপাতালে ভর্তি। এখন কারা ভাঙচুর করেছে ওখানে? আদি বিজেপি, নব্য বিজেপি, এখানে নানা রকম তৃণমূলের দিকে অভিযোগ তো করলেই হলো না। ইলেকশন কমিশন আছে, তারা খতিয়ে দেখবেন। এখন ওদের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব কিনা, ওখানে একটা আদি নব্যর একটা প্রচন্ড একটা মারামারি আছে, সেই মারামারি বহিঃপ্রকাশ এটা ঘটলো কিনা কে জানে। আজকে তৃণমূল নেতা মদন মিত্র বলেছেন যে দমদম দাওয়াইয়ের প্রয়োজন হলো না, যদি কেউ মনে করে থাকেন চুপচাপ সবকিছু চলছে বলে আজ সন্ধ্যে থেকে টিভিতে বসে গালাগাল করব, মনে রাখবেন 4 জুনের পর কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে না, 5 জুন থেকে আবার কিন্তু রাজ্য পুলিশ। এটা কি শান্তি বিঘ্নিত করার প্ররোচনা দিচ্ছে বলে মনে করেন? তার এই বক্তব্য। এটা কেউ বিক্ষিপ্তভাবে কেউ কেউ এ ধরনের মন্তব্য করতে পারেন, তবে এটা আমাদের যে অফিসিয়াল যারা স্পোক্স পার্সন, এটা যেহেতু তাদের বা মন্তব্য নয়, এই মন্তব্যগুলোকে আমরা খুব একটা গ্রাহ্য করছি না, আমরা এন্ডোর্সও করছি না। আর শেষ প্রশ্ন, রাজ্যের দুর্নীতি ইস্যুতে এবার মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। কয়লা, গরু, চাকরি, রেশন সহ একাধিক দুর্নীতির তদন্ত কোন অবস্থায়, অবিলম্বে রিপোর্ট জমা দিতে বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুটি কথা, এক হচ্ছে তার বিরুদ্ধে যে তদন্ত, তার গতি প্রকৃতিটা কি, এটা সাংঘাতিক। তার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে, তার গতিটা কত দূর অব্দি গেছে, সে মেয়েটি ন্যায় পাবে কবে, এটা গেল এক। দ্বিতীয়ত, আর 4ঠা জুনের পরে দেখুন তো তার ছুটি হয়ে যেতে পারে, ছুটি টুটির দিকে ওনার আছে। ওনার রিপোর্টটা কে দেবে? এখন রাজভোগ কতদিন খাবেন? আর ওই যে পিস রুমটা খুলবেন বলেছিলেন যে পঞ্চায়েতের পর থেকে, সে আপনাদের জিজ্ঞেস করছি পিস রুমটা কি হলো বলুন তো, যেখানে নানা রকম অভিযোগ জানানোর কথা, লোকে তো ভয় আর সেখানে ফোনই করতে পারছে না। 4ঠা জুনের পরে দেখি তার ভবিষ্যৎটা কি। উনি তদন্ত, ওনার বিরুদ্ধে তদন্ত যেটা হয়েছে সেটা নিয়ে কি হয়েছে, সাংঘাতিক অভিযোগ। Ma'am, 2 questions. One is, of course, the fact that the Trinamool has largely stayed away from predicting a number of seats that it will win, though the National General Secretary said 23 have already been won. Today, with all phases being complete, are you in a position to predict a number for the party? And the second question is, you raised a point against the Election Commission. Now, the conduct of elections is over, results are awaited. In this intervening period, is there any plan to raise these issues officially, particularly in connection with the conduct of the Election Commission?
No, they have been, I think, during the ongoing phases of the elections, we have flagged our concerns to the CEO of West Bengal and also to the Election Commission of India in New Delhi. We have done this. Each time we have cited various instances and various speeches, etc., made by our political opponents, which were highly objectionable and condemnable, and that's action should be taken. So we have been in touch with the Election Commission, waiting for justice from them. That's one. And as far as the numbers that you are saying, I think our National General Secretary did mention that after the sixth phase, he was saying that I think 23 seats, and then We have today- crossed 23 seats. and today is 9 seats, so you can say 30 plus. But anyway, we are not saying all that. Our leaders have said that they are happy with the fact the outcome of the election, that it was peaceful. That is most important. The electorate has voted. The women have voted. The women electorate, if you look at West Bengal figures, has been the highest in the country, something which we are proud of. And let's wait for the 4th of June. And anyway, a short while later, you'll find many of these exit polls beginning. Yes, we have a calculation, but when our leadership says, then we will speak. Thank you. Thank you.